আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রথম নেশা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান। আশা করি আমার মেয়েরা সবাই ভালো আছো। গত কয়েকটি ক্লাসে আমি কোষ এবং কোষ এর গঠন এই অধ্যায়টা তো জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে বেশ শেষের দিকে এসে ডিএনএ এবং ডিএনএ আরএনএ এবং গঠন সম্পর্কে আলোচনা করেছি। গত ক্লাসে আমি ডিএনএর প্রতিলিপন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি সবচেয়ে চুম্বক অংশ অর্থাৎ ডিএনএ আমাদের জীবদেহের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিকটা, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে কোষগুলো অসংখ্য কোষ নিয়ে গঠিত, প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের গাঠনিক অংশ বা গাঠনিক একক, যেটাকে আমরা ডিএনএ বলছি, যার মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত ইতিহাস, জীবনের সমস্ত বৈশিষ্ট্য বা আমাদের দেহের সমস্ত বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা আছে। সেই বৈশিষ্ট্য বা কোডগুলোকে, বৈশিষ্ট্যের জন্য লিখিত কোডগুলোকে কিভাবে সেটা প্রোটিন তৈরির মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বহিঃপ্রকাশ ঘটায়, সেই ঘটনাটি নিয়ে আজকে আলোচনা করব। যা আজকে আমার টপিক হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন। একটু আমি এভাবে বলি বিষয়টাকে। মনে করো এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার উচ্চতা, আমার ত্বকের বর্ণ, আমার চুলের বর্ণ, আমার চোখের বর্ণ, আমার মন মেজাজ, আমার ব্যবহার, আমার কথার কণ্ঠস্বর, এই সমস্ত কিছুই আমার এক একটা বৈশিষ্ট্য। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমার দেহের প্রত্যেকটা কোষের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আকারে, ডিএনএ কোডিং আকারে, ডিএনএ কোড আকারে লিপিবদ্ধ করা আছে। অর্থাৎ যখন আমি আমার ভ্রূণ অবস্থায় ছিলাম, অর্থাৎ আমার মায়ের দেহ এবং বাবার দেহ থেকে এক সেট ক্রোমোজোম নিয়ে যখন আমি 2 সেট ক্রোমোজোম প্রাপ্ত একটি জাইগোট হিসেবে আমার মাতৃদেহের জরায়ুতে স্থাপিত হই, তখন থেকেই আমার দেহের জন্য, আমার জন্য নির্ধারিত সমস্ত বৈশিষ্ট্য ওই এক সেট ক্রোমোজোমের মধ্যে লিপিবদ্ধ বা মুদ্রিত হয়েছিল। সেই কোডগুলো বা সেই সিকোয়েন্স, ডিএনএ সেই সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো তৈরির জন্য বা বহিঃপ্রকাশের জন্য, অর্থাৎ সেই কোড অনুযায়ী আমার ত্বকের বর্ণ, চুলের বর্ণ, উচ্চতা, কণ্ঠস্বর, এই বৈশিষ্ট্যগুলো বহিঃপ্রকাশ করার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরির নির্দেশনা এসছে ডিএনএ থেকে। এবং সেই কাজটা করার জন্য প্রাথমিকভাবে যে কাজটা হয়েছিল, যে স্টেপটা হয়েছিল, সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। পরবর্তীতে সেই কোড ট্রান্সলেশনের মাধ্যমে ডিএনএ থেকে সেই কোডটা এমআরএনএর মাধ্যমে এমআরএনএ সূত্রতে মুদ্রিত হয়েছে। আমি আবারও বলছি, ডিএনএ কোডগুলো এমআরএনএ মুদ্রিত হয়েছে, এমআরএনএর মধ্যে মুদ্রিত হয়েছে। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং সেই মুদ্রিত ডিএনএ কোডটা থেকে যে প্রোটিন তৈরি, যে প্রসেসিং, আবারও বলছি, এমআরএনএ সূত্রে মুদ্রিত ডিএনএ কোড অনুযায়ী প্রোটিন তৈরির যে প্রসেসিং, প্রোটিন সংশ্লেষণের যে প্রসেসিং, অর্থাৎ বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ করার জন্য, আমার দেহে বৈশিষ্ট্যটা প্রকাশিত হওয়ার জন্য যে প্রসেসিং হয়েছে, যে প্রোটিন তৈরি হয়েছে, সেই প্রসেসিংটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আমি যদি সোজা কথার সংজ্ঞা বলি, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কি? স্বাভাবিকভাবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ট্রান্সলেশন। আমি একটু আবার পিছনের কথা থেকে বলি, আমাদের বৈশিষ্ট্যগুলো বহিঃপ্রকাশের জন্য ডিএনএ কোড থেকে কয়েকটি স্টেপে গিয়ে প্রোটিন তৈরি হচ্ছে, বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে ডিএনএ কোডটা আমার ক্রোমোজোমে লিখিত ডিএনএ কোড থেকে, জেনেটিক কোডগুলো প্রথমে ডিএনএ থেকে এমআরএনএ, ফার্স্ট স্টেপ এমআরএনএ গায়ে মুদ্রিত হবে। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যে এই বার্তা, ডিএনএ এই বার্তা বা কোডটিকে বহন করে, তাকে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ বলা হয়। এমআরএনএ ডিএনএ কে কপি করে, ডিএনএ কোডিং অঞ্চলটাকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জন্য দায়ী কোডগুলোকে কপি করে নেয়, মেসেজটা তার গায়ে মুদ্রণ করে নেয়, তাই একে বলা হয় মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ।
তাহলে ডিএনএ থেকে বার্তাটা বা মেসেজটা বা কোডটা এমআরএনএ গায়ে মুদ্রিত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এক কথায় যদি বলি, ডিএনএ থেকে আরএনএ তৈরি এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং সেই এমআরএনএ মেসেজটা বা কোডটিকে নিয়ে বা বার্তাটিকে নিয়ে কিভাবে রাইবোজোমের সাথে একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে একটি কমপ্লেক্স গঠনের মধ্য দিয়ে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণ করে এবং প্রোটিনগুলোকে সাজিয়ে পলি চেইন তৈরি করে নেয়, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের যে পলি অ্যামাইনো অ্যাসিডের যে চেইন তৈরি করে নেয়, পলি অ্যামাইনো সাইড তৈরি করে নেয়, এইটিকে বলা হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, এমআরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আমরা পুরো প্রক্রিয়ায় চলে যাচ্ছি। আমি বিগত কয়েকটি ক্লাসে তোমাদেরকে বারবার রিমাইন্ডার দিয়েছিলাম যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন খানিকটা জটিল, একটু বুঝতে সময় লাগবে। আমি আলোচনা করব এবং আমি চেষ্টা করব তোমাদেরকে একটু সহজভাবে উপস্থাপন করতে বা বোঝানোর চেষ্টা করব। তোমাদের বিগত ক্লাসগুলোকে একটু ঘুরে আসতে হবে। বিগত ক্লাসে আমি কিভাবে ডিএনএ গঠন বলেছি, প্রতিলিপন করা, কিভাবে সে প্রতিলিপন করে, কিভাবে কোন এনজাইম এখানে কাজ করে, কিভাবে তার হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়, এই জিনিসগুলো একটু তোমরা রিভিউ করে এসে তারপর আমার ক্লাসটা আবার মনোযোগ দিয়ে দেবে। এখন আমার ক্লাসটা অবজার্ভ করবো, তারপর আমার ক্লাসটা শেষ করে পিছনের ক্লাসগুলো ডিএনএ গঠন, প্রতিলিপন একটু একবার রিভাইজ করে আবার আমার ক্লাসটা দেখলে তখন তোমাদের অনেক কিছু যেটুকু বুঝো না সেটুকু ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমি যাচ্ছি, আলোচনা করছি প্রথমে ট্রান্সক্রিপশন সম্পর্কে। ট্রান্সক্রিপশন যেহেতু বলেছি, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়, অর্থাৎ ট্রান্সক্রাইব করা হয়। ঠিক তাহলে পুরো প্রক্রিয়াটার ক্ষেত্রে বেশ কিছু অংশ কাজ করে। এই ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়াটা তো সহজ নয়, একটু জটিল। তার আগে আমরা একটু জেনে নিই কি কি এখানে কাজ করে থাকে। স্বাভাবিকভাবে যে ডিএনএ যে অংশ থেকে কোডটিকে ট্রান্সক্রাইব করে প্রোটিন তৈরি করা হবে, সেই অঞ্চলটিকে বা সেই অংশটিকে বলা হচ্ছে কোডিং অঞ্চল। আমি আবারও বলছি, কোডিং রিজিয়ন বা কোডিং অঞ্চল বলা হয়। এবং সেই কোডিং অঞ্চলটা ডিএনএ যে সূত্রে থাকে তাকে কোডিং স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড বলা হয়। আমি আবারও বলছি, যে কোনো নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য মনে করো যে আমার ত্বকের বর্ণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি হবে। আমার ত্বকের বর্ণ নির্ধারণের জন্য বা নির্ণয়কারী প্রোটিনটির কোড ডিএনএ দ্বিসূত্রকে যে স্ট্র্যান্ডে বা যে সূত্রকে মুদ্রিত আছে, সূত্রটিকে বলা হচ্ছে সেন্স বা কোডিং স্ট্র্যান্ড। আর ওই অঞ্চলটিকে অর্থাৎ কোডিং এর স্থানটিকে বলা হচ্ছে কোডিং রিজিয়ন। তাহলে কোডিং স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি করতে হবে, অর্থাৎ ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ যে সূত্রকে কোডটা মুদ্রিত আছে, কোডটা লেখা আছে, সেই কোডটিকে কপি করে নিতে হবে। তাহলে একটু দেখো, আমি এখানে উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমি কোড আকারে দ্বিসূত্রক ডিএনএ লিখেছি, তোমরা দেখার সময় একটু জুম করে দেখে নিও, বা তোমাদের বইয়ে চিত্র আছে, একটু বই থেকে ফলো করলেও তোমরা বুঝতে পারবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দ্বিসূত্রক ডিএনএ দুটো সূত্রের কোড লিখে দিয়েছি। ডিএনএ দ্বিসূত্রকে দুটি কোডের মধ্যে, একবার কথাটা খেয়াল করো, দুটি দ্বিসূত্রক ডিএনএ সূত্র দুটি আমি লিখেছি। একটা 5' থেকে 3' সূত্র, তাহলে অপর সূত্রটি হচ্ছে 3' থেকে 5' সূত্র। আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ সূত্র দুটি একটি অপরটি কমপ্লিমেন্টারি বা সম্পূরক। তো সুতরাং একটি সূত্র যদি 5' থেকে 3' হয়, অপর সূত্রটি 3' থেকে 5' হবে। গবেষণায় দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ 5' থেকে 3' সূত্রেই কোডিং অঞ্চলগুলো অবস্থিত। আমি আবারও বলছি, প্রয়োজনীয় কোডগুলো লেখা হয়ে থাকে 5' থেকে 3' সূত্রের দিকে, যেহেতু এটা লিডিং সূত্র। এবং এই সূত্রটির কমপ্লিমেন্টারি অপর সূত্রটি হবে অবশ্যই 3' থেকে 5' সূত্র। এখন যেহেতু আমি বলেই দিলাম যে 5' থেকে 3' সূত্রের সূত্রটিকে আমি
কোডিং স্ট্র্যান্ড বলছি, এবং নিচের 3 থেকে 5 সূত্রটিকে এন্টিকোডন বা এন্টিসেন্স স্ট্র্যান্ড বলছি। তাহলে 5 থেকে 3 হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, এবং তার কমপ্লিমেন্টারি বা সম্পূর্ণ যে সূত্রটি আছে 3 থেকে 5 সেই সূত্রটিকে বলছি আমরা এন্টিকোডন স্ট্র্যান্ড। যেহেতু আমার কোডিং রিজিয়নটি হচ্ছে কোডিং স্ট্র্যান্ডে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কপি করতে হবে। একবার ব্যাপারটা খেয়াল করে দেখো, যদি আমি এটাকে কপি করতে যাই তাহলে কি তৈরি হবে, আসলে এটাকে কপি করতে গেলে যদি আমি প্রতিলিপনের রেপ্লিকেশন বা প্রতিলিপনের প্রক্রিয়াটিকে একবার চিন্তা করে দেখি, তাহলে ঠিক বিপরীত সূত্রটি তৈরি হয়। যেহেতু আমার কাঙ্ক্ষিত সূত্র হচ্ছে 5 থেকে 3 আমার স্ট্র্যান্ড কোডিং স্ট্র্যান্ডটি, সুতরাং আমি এটিকে ট্রান্সক্রাইব না করে, এটাকে প্রতিলিপন না করে এমআরএনএ তৈরির জন্য আমি ট্রান্সক্রাইব করব 3 থেকে 5 অর্থাৎ এন্টিকোডন স্ট্র্যান্ডটিকে আমরা ট্রান্সক্রাইব করব। এন্টিকোডন স্ট্র্যান্ড থেকে আমরা এমআরএনএ তৈরি করব, যেটি মূলত তার প্রতিলিপ সৃষ্টি করতে গিয়ে হুবহু কার মতো হবে, কোডন স্ট্র্যান্ডের মতো হবে, অর্থাৎ 5 থেকে 3 অনুরূপ হবে। আমি আশা করবো আমি এরা বিষয়টা বুঝতে পেরেছি। আমি আবারও বলছি যে এখানে 5 থেকে 3 হচ্ছে একটি কোডিং লিডিং বা কোডিং স্ট্র্যান্ড। আমি আবারও বলছি 5 থেকে 3 হচ্ছে একটি কোডিং স্ট্র্যান্ড, ঠিক তার কমপ্লিমেন্টারি অপসূত্রটি যেটি 3 থেকে 5 তাকে বলছি আমি এন্টিকোডন স্ট্র্যান্ড। যেহেতু আমার কোডিং রিজিয়নটি 5 থেকে 3 অর্থাৎ কোডিং স্ট্র্যান্ডে মুদ্রিত আছে, তাই এটার মতো বা এই কোডটাকে কপি করার জন্য আমাকে মূলত কাকে প্রতিলিপন বা রেপ্লিকেশন করতে হবে, ঠিক তার বিপরীত সূত্রটিকে, অর্থাৎ 3 থেকে 5 যেটা এন্টিকোডন স্ট্র্যান্ড বলছি, তাকে যদি আমি প্রতিলিপন করি, তার থেকে যে সূত্রটি নতুন যে সূত্রটি তৈরি হবে সেটা হুবহু কার মতো হবে, তার কমপ্লিমেন্টারি সূত্র বা তার বিপরীত সূত্র, তার সম্পূরক সূত্র, যাকে আমরা কোডিং স্ট্র্যান্ড বলছি, অর্থাৎ 5 থেকে 3 মতো হবে। যেহেতু 5 থেকে 3 অ্যাকচুয়ালি 3 থেকে 5 ঠিক বিপরীত সূত্র বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। তাহলে এখানে আমি পুরো প্রক্রিয়াটা বর্ণনা করার আগে মূল কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ 5 থেকে 3 তার কমপ্লিমেন্টারি 3 থেকে 5। এই দুটো সূত্র থেকে এমআরএন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে এমআরএনএ, এটা কিন্তু আরএনএ তৈরি হচ্ছে, এটা কিন্তু ডিএনএ দ্বিসূত্র ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। যে আরএনএটা তৈরি হচ্ছে সেই আরএনএটি মূলত তার হুবহু কপি ডিএনএ 5 থেকে 3 হুবহু কপি, শুধু ওটা ছিল ডিএনএ, এটা হবে আরএনএ। এটুকু মূল কনসেপ্ট নিয়ে আমি পুরো প্রক্রিয়া চলে যাচ্ছি। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় 3টি ধাপে। প্রথম হচ্ছে সূচনাকরণ, তারপর সূত্র বর্ধিতকরণ, তারপর হচ্ছে সমাপ্তিকরণ। প্রথমে আমি বলবো যে এই কাজটি করার জন্য কারা কারা কাজ করে। যেহেতু ডিএনএ সূত্র থেকে কোডিং অঞ্চল থেকে তার কোডিং রিজিয়নটিকে হুবহু এমআরএনএ এর গায়ে মুদ্রিত করে নিতে হবে, তাহলে অবশ্যই একজোড়া ডিএনএ আছে এবং ডিএনএ থেকে আরএনএ তৈরির জন্য যতগুলো এনজাইম আছে, আরএনএ পলিমারেজ এনজাইম, বিশেষ করে আরএনএ পলিমারেজ এনজাইম এখানে মুখ্য ভূমিকা পালন করে। আরএনএ পলিমারেজ 2 এই এনজাইমটি এখানে মুখ্য ভূমিকা পালন করে। প্রথমে সূচনাকরণের জন্যই কিভাবে সূচনা করা হবে আমরা গত ক্লাসে প্রতিলিপন করার সময় দেখলাম যে এখানে প্রাইমেজ এনজাইম কাজ করে, একটা প্রমোটরকে এখানে অ্যাটাচ করে দেয়। প্রমোটরটা খুঁজে তার প্রয়োজনীয় ঠিক সম্পূরক নিউক্লিওটাইড বেসগুলোকে এনে একটা সিকোয়েন্স বা নিউক্লিওটাইড জোড় তৈরি করে দিয়ে সূত্র বর্ধিতকরণের কাজটি ত্বরান্বিত করে। তো আমরা তখনই দেখেছি সাধারণত প্রতিলিপনকরণ প্রক্রিয়াটি 3 থেকে 5 দিকেই অগ্রসর হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিরূপ যে সূত্রটি, অর্থাৎ এন্টিকোডিং স্ট্র্যান্ডটিকেই আমরা ট্রান্সক্রাইব করব এবং এখান থেকে প্রয়োজনীয় এমআরএনএ আরএনএ পলিমারেজ এনজাইম এখানে পুরো প্রক্রিয়াটিকে প্রতিনিধিত্ব করে, তত্ত্বাবধান করে, একেবারে দাঁড়িয়ে থেকে কিছু কোড চেঞ্জ করে দিয়ে ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে।
কিছু কিছু কোড কেন চেঞ্জ করা হবে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য আমরা জানি। ডিএনএ রাইবোজ সুগার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আরএনএ রাইবোজ সুগার হচ্ছে শুধুমাত্র রাইবোজ সুগার। তাহলে যখনই এটি গঠিত হবে তখন এখানে এই সূত্রটি গঠিত হওয়ার সময় ডিঅক্সি রাইবোজ সুগারকে বাদ দিয়ে এখানে কি করা হবে, রাইবোজ সুগার স্থান দখল করে নেবে। এবং নাইট্রোজেন ক্ষারকের ক্ষেত্রে একটা সিম্পল পার্থক্য আছে, যেমন হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন ক্ষারক পিওর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন ক্ষারক পাইরিমিডিন হচ্ছে গুয়ানিন এবং ইউরাসিল। আমি আবারও বলছি, আমি আবারও বলছি, ডিএনএ এর ক্ষেত্রে পিওরিন ক্ষারক এডিনিন এবং থায়ামিন, কিন্তু এডিনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিনের ক্ষেত্রে গুয়ানিন এবং সাইটোসিন, কিন্তু এডিনিন এবং গুয়ানিন এবং পাইরিমিডিন হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এই নাইট্রোজেন ক্ষারকগুলো হচ্ছে পিউরিনের ক্ষেত্রে এডিনিন এবং গুয়ানিন, ঠিক আছে, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে গিয়ে এটি সাইটোসিন এবং ইউরাসিল। এখানে থায়ামিন আসবে না, থায়ামিন থাকে না আরএনএ ক্ষেত্রে, আরএনএ ক্ষেত্রে থাকে ইউরাসিল। সুতরাং যখন এই কোডটা সজ্জিত করা হবে তখন এখানে আরএনএ পলিমারেজ এনজাইম নিজে তত্ত্বাবধান করে ডিএনএ সূত্র থেকে খুঁজে খুঁজে থায়ামিনের জায়গায় ইউরাসিলকে স্থাপন করে সূত্রটিকে তৈরি করবে। তাহলে এখানে মূল এনজাইম হিসেবে কাজ করে আরএনএ পলিমারেজ 2, এবং সেই সাথে দুটো একটি দ্বিসূত্রক ডিএনএ যে টুইস্ট অর্থাৎ দ্বিসূত্রক ডিএনএ যে পাক, সেই পাকটিকে খুলে দেওয়ার জন্য এবং ডিএনএ সূত্রের মধ্যে থাকা বিদ্যমান হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দেওয়ার জন্য এখানে হেলিকেজ এনজাইম কাজ করে থাকে। প্রথমে এখানে হেলিকেজ এনজাইম ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ প্যাচ করে দিবে, তাদের মধ্যকার হাইড্রোজেন বন্ডটা ভেঙে দিবে, ফলে ঠিক আগের মতোই কতটুকু অংশ জুড়ে সাধারণত 20টি বেস পেয়ার অর্থাৎ 2টি পূর্ণ প্যাচ খুলে যায়। এতটুকু স্থান নির্ধারণ করা হয় ডিএনএ সূত্রের কোডিং অঞ্চলকে সংরক্ষিত রেখে তার চারপাশে আরো বাড়তি অঞ্চল নিয়ে সাধারণত 20টি বেস পেয়ার বা 2টি পূর্ণ প্যাচের হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে দুটি ডিএনএ একক সূত্রে পরিণত হয়। কেন, প্রথম কাজ হচ্ছে তার সূচনা অঞ্চল এলাকাটাকে, রিজিয়নটাকে সিলেক্ট করে নেওয়া এবং তার সূচনা বিন্দু নির্ধারণ করা। তাহলে প্রথমেই কি হবে, এখানে পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ হেলিকেজ এনজাইম এবং এনজাইম পুরো কমপ্লেক্সটা আগে ডিএনএ সূত্রে কোডিং অঞ্চলকে নির্ধারণ করে তার চারপাশে বাড়তি কিছু অঞ্চল নিয়ে 2টি পূর্ণ প্যাচ জুড়ে তার প্রেসক্রিপশন এরিয়া সিলেক্ট করে নেবে, তার সূচনা বিন্দু নির্ধারিত হবে এবং যথারীতি হেলিকেজ এনজাইম এখানে ডিএনএ প্যাচ খুলে দিয়ে 20 জোড়া নিউক্লিওটাইড জোড় বা সূত্রকে বিজোড় নাইট্রোজেন বেস জোড়কে ভেঙে দিয়ে তাদের মধ্যকার হাইড্রোজেন বন্ডটা ভেঙে দিয়ে 2টি একক সূত্রে পরিণত করবে। এই 2টি একক সূত্র ডিএনএকে দেখতে অনেকটা এরকম সরলরৈখিক, একটি 5' থেকে 6' অপর কমপ্লিমেন্টারি বিপরীত সূত্র 5' থেকে 5' মুক্ত থাকবে। এই অবস্থায় ট্রান্সক্রিপশনের কাজ শুরু হবে এবং এখানে প্রথমেই কাজ করবে প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম এখানে প্রোমোটর তৈরি করে দিবে। প্রোমোটর কি, এখানে প্রোমোটর হচ্ছে যে সূত্রকে আমরা ট্রান্সক্রিপ্ট করব তার প্রাথমিক কোডটিকে অ্যানালাইসিস করে তার জন্য বিপরীত কমপ্লিমেন্টারি নাইট্রোজেন ক্ষারক বেস তৈরি করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার নীল বর্ণে যে সূত্রটি আমি লিখেছি অর্থাৎ যেটা এন্টিকোডিং স্ট্র্যান্ড, তার স্টার্টিং TGA আছে, ঠিক প্রোমোটারটা এসে এখানটায় সংযুক্ত হবে তার ফার্স্ট কোডিংটাকে অ্যানালাইসিস করে তার জন্য বিপরীত যে সূত্র আনবে সেটা হচ্ছে টি এর জন্য অর্থাৎ থায়ামিনের জন্য হচ্ছে এডিনিন এবং জি এর জন্য মানে গুয়ানিনের জন্য বিপরীত পরিপূরক বেস হচ্ছে সাইটোসিন আছে, এখানে এডিনিনের জন্য ঠিক বিপরীত বেস হচ্ছে ইউরাসিল। এডিনিনের জন্য সাধারণত তার বিপরীত বেস হচ্ছে
থায়ামিন, কিন্তু যেহেতু এটা আরএনএ তৈরি হচ্ছে থায়ামিন এখানে আসবে না, সেই জায়গায় কি চলে আসবে, সেই জায়গায় চলে আসবে এডিনিনের জায়গায় চলে আসবে ইউরাসিল, কিন্তু আগে ছিল থায়ামিন। এইটুকু পার্থক্য মাথায় রেখে পুরো কাজটা শুরু করতে হবে। তাহলে সূচনাকরণ প্রথম ধাপে কি হবে, প্রাইমারি এনজাইম প্রমোটর রেডি করে দেবে। প্রমোটর এসে ফার্স্ট কোড থেকে সূত্রে সূচনা বিন্দুতে স্থাপিত হয়ে তার এনজাইম কমপ্লেক্সকে নিয়ে ওখানে স্থাপিত হবে, এবং স্থাপিত হওয়ার পর প্রথম কোডটিকে, প্রথম নিউক্লিওটাইড বেস জোড়টিকে, নিউক্লিওটাইডটিকে বা প্রথম 3টি সিকোয়েন্সকে বিশ্লেষণ করে তার জন্য পরিপূরক বা সম্পূরক বেস জোড়কে নিয়ে আসবে। এবং এক্ষেত্রে অবশ্যই তারা খেয়াল করবে কি, যে এডিনিনের বিপরীতে তার জন্য যে পরিপূরক যে বেস জোড় আনা হবে, এডিনিনের জন্য থায়ামিন 9 এখানে ইউরাসিল আনা হবে। এভাবে একবার প্রমোটর তৈরি হলে সূচনাকরণের কাজ শুরু হয়ে যায়, অর্থাৎ সূত্রটিকে ট্রান্সক্রিপ্টকরণের কাজ তখনই শুরু হয়ে যায় বা সূচিত হয়ে যায়। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে সূত্র বর্ধিতকরণ। ঠিক একবার একটি প্রাইমার তৈরি হয়ে গেলে, একবার একটি প্রাইমার ফার্স্ট 3 কোডন ট্রান্সক্রিপ্ট করে ফেললে, ঠিক পরবর্তীতে সেই কোডন বা সেই প্রাইমার সেই সজ্জা বিন্যাসকে অনুসরণ করে তার সূত্র বর্ধিতকরণের কাজ খুব দ্রুত করতে থাকে। এবং এই দ্রুত সূত্র বর্ধিতকরণের কাজ করতে গিয়ে সে সর্বদাই কিন্তু একটি বিষয়কে মাথায় রাখে, যেমন এখানে দেখো সি এর জন্য এন্টিকোডন হবে, অর্থাৎ সাইটোসিনের জন্য গুয়ানিনের জন্য সাইটোসিন, গুয়ানিনের জন্য সাইটোসিন, আবার থায়ামিনের জন্য এডিনিন, আবার এডিনিনের জন্য যেখানে তার 5 দের অর্থাৎ কোডিং স্ট্র্যান্ডে ছিল থায়ামিন, কিন্তু এখানে নতুন এমআরএনএ তৈরির সময় এডিনিনের জন্য আসবে ইউরাসিল, যেটা মূলত হচ্ছে ডিএনএ থেকে আরএনএ সূত্র তৈরি সজ্জা বিন্যাস। তাহলে এক্ষেত্রে এভাবে সূত্র বর্ধিতকরণের কাজ ত্বরান্বিত হবে এবং তার আরএনএ পলিমারেজ এনজাইমের উপস্থিতিতে এই তত্ত্বাবধানের কাজ চলতে থাকবে। সূত্র বর্ধিত হয়ে যতটুকু প্যাচ খুলে গিয়ে যতটুকু মুক্ত ডিএনএ সূত্র আছে, ওই পুরো সূত্রটিকে ট্রান্সক্রিপ্ট করে এমআরএনএ সূত্রটি বর্ধিত করবার তৈরিকরণের কাজ সমাপ্ত হয়। এই অবস্থায় নতুন করে প্যাচ খুলে যাবে না, বরং কোডিং অঞ্চল সহ বাড়তি যে লম্বা সূত্রটিকে ট্রান্সক্রাইব করে যে এমআরএনএ দীর্ঘ সূত্র তৈরি হয়েছে, সেটি এবার এখান থেকে বের হয়ে আসবে। সম্পূর্ণ উন্মুক্ত অর্থাৎ পেজ খুলে যাওয়া সম্পূর্ণ অংশে ট্রান্সক্রিপশন শেষ হয়ে গেলে কোডিং এন্টিকোডন স্ট্র্যান্ডটিকে ট্রান্সক্রাইব করে যে সূত্রটি এমআরএনএ সূত্রটি তৈরি হয়েছে, সেই এমআরএনএ সূত্রটি বেশ বর্ধিত এবং লম্বা, সেটি ওখান থেকে বের হয়ে আসবে। এক্ষেত্রে এখানে প্রতিলিপনের মতো প্রুফ রিডিং দেখার কোনো উপায় নাই, তবে এখানে একটি কাজ করা হয় যে এমআরএনএ এবং প্রাইমারি এনজাইম এখানে তত্ত্বাবধান করে শুদ্ধতা যাচাই কাজটা করে ফেলা, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে তত্ত্বাবধান করে এখানে স্থানে এডিনিনের জন্য বিপরীত বেস জোড় ইউরাসিলকে খুব সূক্ষ্মভাবে বিবেচনা করবে, তত্ত্বাবধান করে এই এডিনিনের জন্য বিপরীত বেস হিসেবে ইউরাসিলকে স্থাপন করে এমআরএনএ সূত্র সমাপ্তিকরণের কাজ সম্পন্ন, সূত্র বৃদ্ধিকরণের কাজ সমাপ্ত করে। বর্ধিত সূত্রটি সদ্য সৃষ্টি হওয়া এমআরএনএ সূত্রটি তখন ডিএনএ দ্বিসূত্রক স্থানটি থেকে দ্বিসূত্রক ডিএনএর ভিতর থেকে বের হয়ে আসে। ডিএনএর মধ্যে আবার লাইগেজ এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন বন্ড সংযুক্ত হয়ে যায়, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সূত্র দুটি সংযুক্ত হয়ে যায় এবং প্রিস্টেট হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে আবার প্যাচ সৃষ্টি হয়ে যায়, আবার পূর্ব অবস্থায় চলে যায়। মাঝখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নতুন একটি একসূত্রক এমআরএনএ তৈরি হয়েছে, যেটার গায়ে মূলত ওই কোডিং অঞ্চলটি মুদ্রিত আছে। এটি কোডিং অঞ্চলকে নিয়ে একটি বেশ বড় সূত্র। এমআরএনএ সূত্র কি? এমআরএনএ হচ্ছে সেই আরএনএ, সেই মেসেঞ্জার আরএনএ, সেই বার্তাবহ আরএনএ যার গায়ে একটি সুনির্দিষ্ট কোডিং অঞ্চল আছে, যেখানে কোডটি মুদ্রিত আছে, সেই সাথে আরেকটি বাড়তি অংশ আছে এবং এটি ডিএনএর কোডটিকে হুবহু কোডটাকে নিজের দেহে ট্রান্সক্রাইব বা মুদ্রিত করে এই মেসেজ বা বার্তাটাকে নিয়ে প্রোটিন তৈরির জন্য কাজ করে থাকে। এক্ষেত্রে সমাপ্তিকরণের ক্ষেত্রে দু চারটা কথা বলতে হয়। এখানে একটা র্যাপ্লিপোসোম বা
র্যাপ্লিসোম এখানে কাজ করে থাকে। র্যাপ্লিসোম বা র্যাপ্লিসোম না, ঠিক এখানে হচ্ছে স্প্লাইসোসোম কাজ করে থাকে। স্প্লাইসোসোম কি? স্প্লাইসোসোম হচ্ছে এক ধরনের কতগুলো আরএনএ মানে স্মল নিউক্লিয়াস আরএনএ কিছু এনজাইম গুচ্ছ। আমি আবারও বলছি, এক্ষেত্রে স্প্লাইসোসোম এনজাইম গুচ্ছ, স্প্লাইসোসোম কাজ করে। স্প্লাইসোসোম হচ্ছে কতগুলো কাটছাট করা বা সুন্দর রূপ দেওয়ার জন্য কতগুলো এনজাইম গুচ্ছ, যেটা মূলত ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘোষণা করবে। এই এনজাইমগুলো সদ্য তৈরি হওয়া এমআরএনএ সূত্রের সাথে আবদ্ধ হয়। স্প্লাইসোসোম বলা হচ্ছে এই কমপ্লেক্সকে। কি কি আছে এখানে? এখানে হেলিকেজ এনজাইমও আছে, এখানে প্রাইমেজ এনজাইমও আছে, সেই সাথে আছে এস এন্ড আরএনএ অর্থাৎ স্মল নিউক্লিয়াস আরএনএ এনজাইম। এই এনজাইমগুলো এখানে এসে কোডিং অঞ্চলকে সুরক্ষিত রেখে তার চারপাশের অঞ্চলগুলোকে, বাড়তি অঞ্চলগুলোকে, অপ্রয়োজনীয় অঞ্চলটুকুকে ছাঁটাই করে দেয়। এক্ষেত্রে কিভাবে হয়? যেটুকু আমার কোডিং অঞ্চল, যেটুকু আমার প্রয়োজনীয় অংশ, তাকে বলা হচ্ছে এক্সন, আর বাকিটুকুকে বলা হচ্ছে ইন্ট্রন। ইন্ট্রনটি আমার সূত্রের জন্য বাড়তি অঞ্চল, এটি আমার কোডিং এর জন্য, অর্থাৎ এমআরএনএ পরবর্তী যে ট্রান্সলেশনে যাবে, যে ছোট ছোট কাজটা করবে, টিআরএনএ এর সাথে অ্যাটাচ হবে, এই কাজটাতে তার বিলম্বিত না হওয়ার জন্য, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে যাতে আমরা কোডিং অঞ্চলটি নিয়ে কাজ করতে পারি, সেজন্য এই এমআরএনএ নতুন সৃষ্ট হওয়া এই এমআরএনএ সূত্র থেকে কোডিং অঞ্চলকে সুরক্ষিত রেখে তার বাড়তি ইন্ট্রন অংশটিকে কেটে ফেলা হয়। এই প্রসেসিংটাকে বলা হয় স্প্লাইসিং। আমি আবার বলছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে কাটছাট করে প্রয়োজনীয় অংশ রাখার এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে স্প্লাইসিং। এবং স্প্লাইসিং করার জন্য যে এনজাইমগুলো এখানে কাজ করে থাকে তাকে বলা হচ্ছে স্প্লাইসোসোম। স্প্লাইসিং এর মাধ্যমে ইন্ট্রনকে, বাড়তি ইন্ট্রনকে বাড়িয়ে এক্সনকে সুরক্ষিত রাখে এবং এমআরএনএটিকে পরবর্তীতে ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য উপযুক্ত করে দেয়। এখানে আমাদের ট্রান্সক্রিপশনের কাজ সমাপ্তি ঘোষিত হয়। মূলত এইভাবে সূচনাকরণ, সূত্রে বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণের মধ্য দিয়ে একটি দ্বিসূত্রক ডিএনএ থেকে একটি একসূত্রক এমআরএনএ তৈরি হয়ে থাকে। আমাদের প্রশ্ন কেমন হতে পারে? ট্রান্সক্রিপশন কাকে বলে, কেন হয়, এবং প্রয়োগের প্রশ্ন হতে পারে চিত্র সহ এই প্রক্রিয়াটি বুঝিয়ে বলো, বা ট্রান্সক্রিপশন ব্যতীত ডিএনএ সূত্রটি প্রোটিন তৈরির জন্য উপযুক্ত হবে না, বা প্রোটিন তৈরির কাজ ত্বরান্বিত হবে না, প্রোটিন তৈরির কাজ সূচিত হয় না। একটা হাই অ্যাবিলিটি প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, সে প্রশ্নটা আমরা উত্তর করতে গেলে কিভাবে করবো? যেভাবে আমি 3টি ধাপ দেখিয়েছি, পর্যায়ক্রমে বলেছি, চিত্র দিয়েছি, ঠিক একইভাবে তোমরা বর্ণনা করে উত্তর করবে। এবং অবশ্যই মাথায় রাখবে, উদ্দীপক হিসেবে এখানে কি ব্যবহৃত হতে পারে? ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়া, বা এটা হচ্ছে ডিএনএ থেকে প্রোটিন তৈরির জন্য এটা ফার্স্ট স্টেপ ট্রান্সক্রিপশন, সেকেন্ড স্টেপ হচ্ছে ট্রান্সলেশন। কখনো কখনো আমরা এটাকে ক এবং খ দেখাই। ডিএনএ থেকে ক প্রক্রিয়ায় আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে খ প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এখানে উদ্দীপকে উল্লেখিত ক প্রক্রিয়াটি বুঝিয়ে বলো বা বর্ণনা করো। তাহলে উদ্দীপকে উল্লেখিত ক প্রক্রিয়াটি হচ্ছে ট্রান্সক্রিপশন, সেটা বলবা। আবার উদ্দীপকে উল্লেখিত খ প্রক্রিয়া হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি, অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়া। তখন তোমরা ট্রান্সলেশন প্রক্রিয়াটি বর্ণনা করবে। আমাদের সাথে সামনে তোমার পরীক্ষায় বসবে, পরীক্ষায় প্রশ্নগুলো পাবা, বা পরবর্তীতে সাময়িক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা, আমাদের এই চ্যাপ্টারটা সর্বদাই থাকবে এবং এই চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব বা এখান থেকে বারবার প্রশ্ন করব। তখন মনে হয় তোমরা অনেক ভালো বুঝতে পারবা। অর্থাৎ উদ্দীপকটাকে আমরা সবসময় ডিএনএ থেকে প্রোটিন তৈরি এই কনসেপ্টের মধ্যে দাঁড় করে উদ্দীপকটাকে আমরা সাজিয়ে থাকি। চলে যাচ্ছে আমার পরবর্তী টপিক, ট্রান্সলেশন। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সহজভাবে তোমাদের ক্ষেত্রে উপস্থাপন করতে। ট্রান্সলেশন একটি ধারাবাহিক এবং লম্বা চওড়া একটি প্রক্রিয়া, এবং এখানে অনেকজন মিলে একটি কমপ্লেক্স গঠন করে কাজ করে থাকে। এটি একটি সরলরৈখিক ট্রান্সলেশন প্রক্রিয়াটা তুলনামূলকভাবে সরলরৈখিক। এই জন্য সরল, কারণ এর খুব অল্প কিছু অংশ কাজ করে। একটি দ্বিসূত্র ডিএনএ থেকে শুধুমাত্র অনেকটা রেপ্লিকেশনের মতোই একটি এমআরএনএ তৈরি সূত্র, এমআরএনএ সূত্র তৈরি হবে। এটার জন্য কিছু এনজাইম, বিশেষ করে আরএনএ পলিমারেজ, নতুন যে এনজাইমটা আরএনএ পলিমারেজ এনজাইম এখানে কাজ করে থাকে, পুরো কাজটা তত্ত্বাবধান করে থাকে। মূলত
প্রাইমারেজ এনজাইম প্রাইমার স্থাপন করে সূত্র গঠিত, প্রাইমার তৈরি হলে সূত্র বর্ধিত হয়, বর্ধিত হয়ে স্প্লাইসিং এর মাধ্যমে সূত্র সংক্ষিপ্ত হয়ে এমআরএনএ সূত্র তৈরি। এটা খুব সহজ সরল, কিন্তু আমরা যখন ট্রান্সলেশনে যাচ্ছি, ট্রান্সলেশন হচ্ছে সেই এমআরএনএ সূত্র থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়। এই ক্ষেত্রে অনেকগুলো অঙ্গাণু এখানে একসাথে কাজ করে থাকে। প্রথমত আমার সদ্য তৈরি হওয়া এমআরএনএ সূত্র, তাকে এন্টিকোডনের মাধ্যমে সূত্রটির জন্য প্রয়োজনীয় নিউক্লিওটাইড, আমি আবারও বলছি, এমআরএনএ গায়ে এমআরএনএ সূত্রটির গায়ে ডিআরএনএ কোডটি লেখা আছে, কোডিং অঞ্চলটি মুদ্রিত আছে হুবহু ডিএনএর মতো। ডিএনএর গায়ে যে কোডটা মুদ্রিত, যেভাবে মুদ্রিত আছে, এই মুহূর্তে সদ্যপ্রাপ্ত সদ্য সৃষ্টি হওয়া এমআরএনএ সূত্রের গায়ে ডিএনএ কোডগুলো লেখা আছে বা মুদ্রিত আছে। সেই মুদ্রণটাকে অ্যানালাইসিস করে কিভাবে নিউক্লিওটাইডগুলোকে বা অ্যামাইনো অ্যাসিডগুলোকে এখানে নিয়ে আসা যায়, সেই কাজটি করে থাকে টিআরএনএ নামক একটি বিশেষ আরএনএ। আমরা টিআরএনএ প্রকারভেদ করেছি, সেখানে বিশেষ দুটো আরএনএ হচ্ছে এমআরএনএ এবং টিআরএনএ। এরা পুরোপুরি ডিএনএ থেকে প্রোটিন তৈরির কাজগুলোতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এখানে এমআরএনএর সাথে টিআরএনএ অ্যাটাচ হয়ে যায়। টিআরএনএ আমি একটু আগের কথায় চলে যাচ্ছি, একটু তোমাদেরকে এঁকে দেখাচ্ছি যে আমরা দেখেছিলাম যে টিআরএনএ কিরকম। টিআরএনএ হচ্ছে দুটো বিশেষ বাহু থাকে, দুটো ফাঁস থাকে এবং নিচের দিকে গিয়ে একটি এন্টিকোডন বাহু থাকে। দেখতে পাচ্ছ তোমরা টিআরএনএ, আমি বোর্ডে এঁকেছি। এটা ডি ফাঁস, এটা টি ফাঁস। এই ডি ফাঁস এবং টি ফাঁস ছাড়াও এই নিচের দিকে যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে এন্টিকোডন বাহু। আমি আবারও বলছি, এন্টিকোডন বাহু। এখানে একটি ডি বাহু, একটা টি বাহু আছে এবং নিচের দিকে একটি এন্টিকোডন বাহু আছে। আর সর্বশেষে মাথার দিকে যে একটা প্রশস্ত অংশ, এই প্রশস্ত অংশ, এটা 5 ডেজ, এটা 3 ডেজ। এখানে আছে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থান, কি স্থান? অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থান। এটা মূলত একটি সরলরৈখিক আরএনএ, এভাবে প্যাঁচ খেয়ে দুটো বাহু এবং এন্টিকোডন বাহু, 3টা বাহু তৈরি করে এইখানে উন্মুক্ত হয়েছে 3 ডেজ প্রান্তটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থান হিসেবে বিবেচিত হয়। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এটা বললাম কি এটা টিআরএনএ, আর সরলরৈখিক এমআরএনএ কথা তোমরা এর আগে জেনেছো। সরলরৈখিক এমআরএনএ এক্সন অর্থাৎ কোডিং অঞ্চলটি এই এন্টিকোডন টিআরএন এন্টিকোডন বাহুর সাথে ঠিক বিপরীতভাবে অ্যাটাচ হয়ে যায়। আমি আবারও বলছি, অনেকটা ছাঁচের মতো কাজ করে। যেমন আমাদের সিল, আমরা প্রথম কাগজের উপর সিল দিতে দেখেছি, সিলের গায়ে ঠিক কথাগুলো, সিলের বিষয়বস্তু বা কথাগুলো উল্টোভাবে মুদ্রিত থাকে। সিলটা যখন একটা কাগজ বা পেপার উপর পড়ে, তখন সেই উল্টা মুদ্রণটা এখানে সঠিকভাবে মুদ্রিত হয়ে যায়। ঠিক এমআরএনএ গায়ে সঠিক মুদ্রণটা আছে বা সঠিক কোডটা লেখা আছে। যখন টিআরএনএ তার এন্টিকোডন বাহু দ্বারা সেই মুদ্রণটির সাথে অ্যাটাচ হয় বা তাকে ক্যাপচার করে, তখন এমআরএনএ গায়ে থাকা কোডটির এন্টিকোডটা টিআরএনএ এন্টিকোডন বাহুতে মুদ্রিত হয়ে যায়। এমআরএনএ এর গায়ে কোডিং অঞ্চলের কোডগুলো বিপরীতভাবে টিআরএনএ এন্টিকোডন বাহুর মাধ্যমে মুদ্রিত হয়ে যায়। এখন ইজ ইট ক্লিয়ার যে কিভাবে এন্টিকোডন বাহুর মাধ্যমে এমআরএনএ থেকে কোডটি টিআরএনএ এর কাছে আত্মীকৃত হয়ে গেছে, কিভাবে সেটা এখানে নিজে তা ধারণ করতে পেরেছে। বিপরীত কোড হিসেবে তাকে এখানে গ্রহণ করেছে। সে বিপরীত কোডগুলোকে অ্যানালাইসিস করে প্রয়োজনীয় প্রত্যেকটা কোডের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সে এখানে এনে সংযুক্ত করে। দেখতেই পাচ্ছ এখানে 3 ডেজ প্রান্তে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত একটি প্রশস্ত স্থান রয়েছে, যেখানে সে প্রত্যেকটা কোডকে অ্যানালাইসিস করে প্রত্যেক 3টি করে অ্যামাইনো অ্যাসিড জোট বা 3টি করে নিউক্লিওটাইডকে অ্যানালাইসিস, 3টি করে নিউক্লিওটাইডকে আমরা এখানে কোডন বলছি বা সিকোয়েন্স। এই কোডনের পরপর যেটাকে আমরা সিকোয়েন্স বলছি। ডিএনএ সিকোয়েন্স হচ্ছে কোডগুলো কিভাবে তারপর কিভাবে কোন সজ্জা বিন্যাসে সজ্জিত আছে সেটাকে আমরা ডিএনএ সিকোয়েন্স বলছি। এবং প্রত্যেক 3টি করে যে নিউক্লিওটাইডের যে 3টি করে কোড, এই 3টি কোডগুলোকে বলা হচ্ছে কোডন।
তাহলে প্রত্যেকটি কোডনকে অ্যানালাইসিস করে, এমআরএনএ থেকে প্রত্যেকটি কোডনকে অ্যানালাইসিস করে এখানে প্রয়োজনীয় প্রত্যেকটি কোডনের জন্য নির্দেশিত অ্যামাইনো অ্যাসিডকে এখানে স্থাপন করা হয়। এভাবে অ্যামাইনো অ্যাসিড এখানে স্থাপিত হয়। এরপর টিআরএনএটি রাইবোজোমের সাথে গিয়ে অ্যাটাচ হয়। এবার আমি একটু রাইবোজোমের কথা বলবো। রাইবোজোম কি? রাইবোজোম আমরা জানি প্রোটিন সংশ্লেষণ করে এমন একটি ক্ষুদ্র অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের দুটো হাত থাকে, একটা হচ্ছে পি, দেখতে পাচ্ছ একটা এস সাইড, একটা পি সাইড। আমি এর আগে রাইবোজোম যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে রাইবোজোমের দুটো একক থাকে, একটা বড় একক, একটা ক্ষুদ্র একক, এবং বড় এককে দুটো সাইড থাকে, দুটো হাত থাকে, একটা এ হাত, একটা পি হাত। এ হাত দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো টিআরএনএ তার নতুন সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডগুলো এনে রাইবোজোমে এ হাতে দেয়। এ হাত থেকে রাইবোজোম সেগুলো পি হাতে এনে জমা করে। এ হাত উন্মুক্ত হয়ে যায়, আবার নতুন করে একটি টিআরএনএ এসে সেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো দেয়। আর পি সাইডে পরপর শুধু অ্যামাইনো অ্যাসিডগুলো এসে সজ্জিত হতে থাকে। এখানে একটা জিনিস খেয়াল করো, এমআরএনএ এর গায়ে হুবহু কোড লেখা আছে যেটা ডিএনএ এর গায়ে ছিল, অর্থাৎ ডিএনএ এর কোডটি হুবহু এমআরএনএ এর গায়ে লেখা আছে। টিআরএনএ তার এন্টিকোডটি গ্রহণ করে এমআরএনএ এর সাথে অ্যাটাচ হয়ে এন্টিকোডটি নিয়ে প্রত্যেকটি কোডনকে অ্যানালাইসিস করে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এনে এনে রাইবোজোমে এ সাইডে দিচ্ছে, এবং সেই কোডের সজ্জা বিন্যাস বা সিকোয়েন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পি সাইডে এসে জমা হচ্ছে। এ সাইড মানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থান, এ মানে অ্যামাইনো অ্যাসিড, তাই এটাকে এ সাইড বলা হয়। আর পি মানে পলি অ্যামাইনো অ্যাসিড বা পলিপ্যাপটাইড চেইন হবে। এখানে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে পি সাইডে কি হচ্ছে, পলিপ্যাপটাইড চেইন তৈরি হয়, তাই এটাকে আমরা পি সাইড বলছি। অর্থাৎ রাইবোজোমে এক হাত দিয়ে অ্যামাইনো অ্যাসিডটাকে গ্রহণ করা হয়, অপর হাতে পি সাইডে তা পরপর সজ্জিত করে জমা করা হয়, এবং পলিপ্যাপটাইড চেইন তৈরির মাধ্যমে মূলত একটি প্রোটিন তৈরি হয়ে যায়। এবার আমি চলে যাচ্ছি, তাহলে এখানে মূলত তিনটি অংশগ্রহণকারী তিনটা অংশ আছে। একটা হচ্ছে এমআরএনএ অংশ, একটা টিআরএনএ অংশ, একটা হচ্ছে রাইবোজোম। এর সাথে এখানে প্রচুর এনজাইম এখানে কাজ করে। এনজাইমগুলো এখানে একটি কমপ্লেক্স গঠন করে। আমি চলে যাচ্ছি ট্রান্সলেশন প্রক্রিয়ার বর্ণনায়। প্রথমে বলছি এমআরএনএ এবং টিআরএনএ সংযুক্ত হয়। এমআরএনএ এবং টিআরএনএ প্রথমে টিআরএনএ এসে এমআরএনএ সেই কোডিং অঞ্চলে এন্টিকোডন দ্বারা অ্যাটাচ হয়ে যায়, এবং এমআরএনএ গায়ের কোডটি টিআরএনএ গায়ে মুদ্রিত হয়ে যায়। এ সময় এখানে ছোট্ট রাইবোজোমের ছোট্ট এককটি এসে উপস্থিত হয়। এরপর সূচনা কোড এইউজি মিথিওনিন তৈরি করা, অর্থাৎ এন্টিকোডন অ্যাটাচ হয়ে যাওয়ার পর সর্বপ্রথম এমআরএনএ সূত্রে কোন জায়গাটাকে সে অ্যাটাচ করবে, এইউজি। দেখতেই পাচ্ছ এখানে এইউজি একটি কোড আমি দেখিয়েছি, যার জন্য এন্টিকোডনের গায়ে মুদ্রিত হয়েছে ইউর জন্য এইউসি এর জন্য এন্টিকোডন হিসেবে এইউসি এখানে জি এখানে মুদ্রিত হয়েছে। এই মুদ্রিত হওয়া বিপরীত সম্পূরক কোডটিকে নিয়ে টিআরএনএ তার সজ্জা বিন্যাস অনুযায়ী কি করছে, ইউজি মানে হচ্ছে মিথিওনিন। ইউজি এর জন্য দায়ী অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন। তাহলে ইউজি এর জন্য দায়ী অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন, অর্থাৎ সেই মিথিওনিনকে কি করেছে, মিথিওনিনকে এই অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থানে স্থাপন করেছে। প্রথমে এই মিথিওনিনকে নিয়ে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কোথায় যাবে, ডিএনএ রাইবোজোমের যে বড় একক তার এ স্থানে গিয়ে সংযুক্ত হবে। তাহলে সূচনা কোড অর্থাৎ এইউজি থেকে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটি সংশ্লেষিত বা তৈরি হয়ে টিআরএনএ এর সাথে সংযুক্ত হওয়ার পর আরএনএ রাইবোজোমের ক্ষুদ্র এককটি এখানে এসে সংযুক্ত হয় এবং সূচনা যৌগ গঠিত হয়, অর্থাৎ তার স্টার্টিং কাজ শুরু হয়। প্রথম সেই মিথিওনিনকে নিয়ে রাইবোজোমের বড় এককের কাছে যায়, রাইবোজোমের বড় এককে এ স্থানে গিয়ে সে মিথিওনিনকে স্থাপন করে। এরপরে সে আবার পুনরায় এমআরএনএ এর কাছে যায়, এমআরএনএ পরবর্তী কোড, তার পরবর্তী কোড, এভাবে পর্যায়ক্রমে পরপর কোডগুলোকে এন্টিকোডটাকে মুদ্রণ করে নিয়ে তাকে অ্যানালাইসিস করে তার জন্য দায়ী অ্যামাইনো অ্যাসিডটিকে এখানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থানে স্থাপন করে এবং তাকে নিয়ে রাইবোজোমে এই সংযুক্ত স্থানে চলে যায়।
এবং এ থেকে এটা পুনরায় পিতে স্থাপিত হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে mRNA সূত্র লিখেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে mRNA এর সাথে tRNA এন্টিকোডন মাধ্যমে সংযুক্তি। এন্টিকোডটা এখানে মুদ্রিত হয়েছে। UAC এর জন্য এন্টিকোড এখানে AUG মুদ্রিত হয়েছে এবং এটার জন্য দায়ী অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন। মিথিওনিন এখানে স্থাপিত হয়েছে। এই মিথিওনিনকে নিয়ে tRNA রাইবোজোমের কাছে চলে গেল। এখানে দেখো তুমি, এখানে একটা হচ্ছে mRNA, এই হলো tRNA আর এই হলো রাইবোজোমাল আরএনএ অর্থাৎ রাইবোজোম। তাহলে দেখতে পাচ্ছ এখানে mRNA, tRNA এবং RNA এখানে কাজ করে থাকে। এই অবস্থায় প্রোটিন তৈরি হয়ে গেলে এই অবস্থায় এখানে একটি প্রোটিন রিলিজ এনজাইম এসে উপস্থিত হয়। উৎপন্ন প্রোটিনটি পলিপেপটাইড চেইন বা সদ্য তৈরি প্রোটিনটি নিউক্লিয়াস থেকে কোথায় চলে যায়? সাইটোপ্লাজমে চলে যায়। এক্ষেত্রে তৈরিকৃত প্রোটিনটির স্টার্টিং কোড অ্যামাইনো অ্যাসিড এখানে ক্যাপ আকারে কাজ করে থাকে। সর্বদাই সকল প্রোটিনের স্টার্টিং কোড হয়ে থাকে মিথিওনিন। এই মিথিওনিন এখানে প্রোটিনের স্টার্টিং কোড হিসেবে সংযুক্ত হয়ে ক্যাপ আকারে কাজ করে থাকে। বাদ বাকি সূত্রটি তার সিকোয়েন্স অনুযায়ী এখানে লেজ হিসেবে কাজ করে থাকে। এই তৈরিকৃত প্রোটিনটি তৈরি হয়ে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে যায় এবং প্রয়োজন বাদ বাকি প্রোটিন বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় কাজগুলো করে থাকে। এক্ষেত্রে সাধারণত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20 প্রকার এবং সেটাকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় কোডগুলো হচ্ছে 61 প্রকার। আমি আবারও বলছি, আমাদের দেহে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে 20 প্রকার এবং সেই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য প্রয়োজনীয় কোডের সংখ্যাবিন্যাস হচ্ছে 61 প্রকার। এই 61 প্রকারের 61 কোডগুলো বা বিভিন্নভাবে সজ্জিত 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডগুলোকে তৈরি করে থাকে এবং অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর সজ্জিত হয়ে এভাবে রাইবোজোমের এ সাইডে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত এবং পি সাইডে পরপর জমা হয়ে পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হয়ে গিয়ে সেটা সাইটোপ্লাজমে গিয়ে বৈশিষ্ট্য প্রকাশের কাজ ত্বরান্বিত হয়। তাহলে এই ছিল আজকে আমার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়ে আলোচনা। তোমরা আমার লেকচার দেখার সাথে সাথে বইটাও ফলো করবে, সাথে পুরোনো ক্লাসটাও যদি একটু ঘুরে আসো তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। ভালো করে বাসায় চর্চা করবা এবং প্রশ্নগুলো রেডি করে ফেলবা। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে সম্বদ্ধ পার্থক্যটা একটা খুব কমন একটি প্রশ্ন। এই প্রশ্নটাও তোমরা দুটো প্রক্রিয়ার পৃথক পৃথক বর্ণনা ব্যাখ্যা সাথে সাথে এই দুটোর মধ্যে তুলনামূলক একটি ছক, এটার জন্য এই টপিক্সের জন্য ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আশা করি আমার মেয়েরা চরপাশে চর্চা করবা, প্রশ্নগুলো তৈরি করে শিখে ফেলবা। সামনে তোমাদের আপকামিং যে পরীক্ষা, সেই মূল্যায়ন পরীক্ষার জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।